তারেক রহমান বলে যে একটা শিশুর নাকি হাঁটতে 6 থেকে 12 মাস লাগে, আর এই সরকারের তো মাত্র কয়েক মাস হয়। এই সরকার কি কোনো শিশু? আমরা কি কোনো শিশুকে বসিয়েছি সরকারে? আপনি যদি শিশু হয়ে থাকেন আপনার তো কোনো যোগ্যতা নেই সরকারে বসার। আমরা তো কোনো শিশুকে দেখতে চাই না। এবার ভিপি নূর কট। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সাফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা কখনো এই সোয়ারে বাচ্চা নুরির চরিত্র জানতে পারতাম না। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই জামাত শিবিরের মধ্যে চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়। এই নুরু সোয়ারের বাচ্চা আগে ছিল বিকাশ নূর, নুরু পাগলা, এখন থেকে এর নাম রাখবেন সোয়ারের বাচ্চা নূর। এই জামাত শিবিরের মধ্যে সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। প্রবাসীদের টাকা তো খেয়ে শেষ করেছে, এখন বাংলাদেশের সাধারণ মানুষের টাকা খেয়ে ওর আত্মীয় স্বজন নুরু, সোয়ারের বাচ্চা নুরুর আত্মীয় স্বজনরা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এখন এই মানুষটা যখন বড় বড় গল্প করে, বড় বড় কথা কয়, তখন আপনারাই বলেন আপনাদের কি করতে ইচ্ছা করে। আমার হিসেবে তো এইবার পুরোপুরি ফাইসা গেছে বাইনকার চিপায়। এনসিপির একজন ছাগলচোর পাটোয়ারি আছে না, আছে কিনা বলেন তো? এখন এনসিপির একজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি, সে তো অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের মেয়ের ছাগল চুরি করেছিল। এটা কি মিথ্যা? দেখেন না গণমাধ্যমে? আপনারা আওয়ামী ফ্যাসিবাদকে যেমন হটিয়েছেন, এই জামাতের নব্য ফ্যাসিবাদকে আমাদের হটাতে হবে। কারণ আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। তাই একটা লাইক দিয়ে চলেন মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। এবার ভিপি নূর কট। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সাফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেন। কারণ একজন মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে যে গ্রাউন্ড দরকার, যে রিজন দরকার, সবগুলোই ভিপি নূরের বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে। এরপর প্রধানমন্ত্রীর জন্য ভিপি নূরকে মন্ত্রী পরিষদে রাখা একদম উচিত হবে না। এখানে জামাত এনসিপির হাতে একটা বিরাট কার্ড দিয়েছেন সাংবাদিক ইলিয়াস যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, কোন 1 ঘন্টা যে অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেছেন, এটাকে যদি জামাত এনসিপির অ্যাক্টিভিস্ট বা জামাত এনসিপির যে রাজনৈতিক শক্তি তারা যদি কাজে লাগায়, তাহলে ভিপি নূরের রাজনীতি এখানে খেয়ে দেওয়া যায় এবং প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায় ভিপি নূরের মন্ত্রিত্ব খেয়ে দিতে। এখন জামাত এনসিপি এটা কতটুকু কাজে লাগাবে, ইলিয়াসের এই তথ্য প্রমাণ, এটা নিয়ে তারা কতটুকু রাজনীতি করবে আমরা দেখার অপেক্ষায়। বাট চাইলে এটা সম্ভব। দেখেন এখানে ইলিয়াস যে কাজটা করেছেন, এই সেম প্রতিবেদনটা সরকার দলীয় বা সরকারের মিত্র ভিপি নূরের বিরুদ্ধে না হয়ে যদি বিরোধী দলের কারো বিরুদ্ধে হতো, সাপোজ ইলিয়াসের এই প্রতিবেদনটাই 47 মিনিটের প্রতিবেদনটা যদি আমির হামজার বিরুদ্ধে হতো, বাংলাদেশের সমস্ত মিডিয়া ভিপি নূরের এই প্রতিবেদনের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে আলাদা আলাদা রিপোর্ট করে বাংলাদেশে তোলপাড় তৈরি করতো এবং আমির হামজার কাল্পনিকভাবে বললাম জীবন তামাতামা করে দিত। কিন্তু যেহেতু মিডিয়া বিএনপির দখলে এবং মিডিয়ার একটা অঘোষিত নীতি যে বিএনপির অপকর্ম ফাঁস করবে না, তার বিরুদ্ধে বলবে না। হ্যাঁ, বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের ফলে অনেক সময় অনেক অপকর্ম মিডিয়া চলে আসে, নইলে স্বাভাবিকভাবে মেইন স্ট্রিম মিডিয়া সবগুলো বিএনপির দখলে। আপনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো সাংবাদিকের কাছে যান, তার সাহস হবে না রিপোর্ট করতে, কোনো হাউস ছাপাবে না। আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলো আমরা দেখেছি। তো দর্শক, এখন তারেক রহমানের প্রিয় এবং তার এখন দরকার ভিপি নূরকে, যার ফলে হয়তো মিডিয়াগুলো এটা নিয়ে তেমন কিছু বলবে না বা লিখবে না। নইলে ভেরি সিম্পল, এখানে ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে অভিযোগগুলো প্রমাণ করেছেন, এগুলো নিয়ে অ্যাটলিস্ট তার কাছে জবাব চাওয়া হোক, সরকারের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে বলা হোক, বা দুদকের কাছে কেউ আবেদন করুক যে এটা তদন্ত করেন। দেখবেন যে দুদক তদন্ত করবে না, বরং এখানে বিরোধী দলে কেউ হলে সাংবাদিকরা দুদককে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে বাধ্য করত। দর্শক, এখানে একটা মজার বিষয়,
ভিপি নূর এই সাংবাদিক ইলিয়াস কি ভিডিও প্রকাশ করেন এতে প্রচন্ড ভয় পেয়েছিলেন, যার ফলে যখন সাংবাদিক ইলিয়াস এখন থেকে প্রায় 24 ঘন্টা আগে ঘোষণা দিয়েছিলেন আগামীকাল রাত 8টায়, মানে একদিন আগের ঘোষণা, নুরুল হক নূরের চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। তো দর্শক, এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই নুরুল হক নূর ফেসবুকে পোস্ট করেছেন, সাংবাদিক ইলিয়াস অনেক কষ্টে জোড়াতালি এআই দিয়ে একটা ভিডিও বানাইছে, আসুন সকলে দেখে তার কষ্ট পরিশ্রমকে সার্থক করি। এই জাতির বিভ্রান্তকারী জামাতিদের তুমিই ভরসা, চালিয়ে যাও, পারলে সপ্তাহে একটা করে বানাও। দেখেন এখানে তো জামাত প্রশ্ন একদম অপ্রাসঙ্গিক। তো বোঝা যায় যে ভিপি নূর ভয় পেয়েছেন, এই পোস্ট প্রমাণ ভয় পেয়েছেন এবং ভয় পেয়ে আগেভাগে নিজেকে ডিফেন্ড করেছেন যে এআই দিয়ে ভিডিও বানানো। এখানে একটা মজার বিষয় আছে, এখানে ভিপি নূর নিজে এবং দর্শকরা, আমার মতো দর্শকরা সবাই ধারণা করেছিলেন যে ভিপি নূরের কোনো নারী ঘটিত কোনো কেলেঙ্কারি এগুলো ফাঁস হবে, কোনো নারীর সাথে তার কোনো যেগুলো হয় এক মন্ত্রীর ক্ষেত্রে হয়েছে, কাজী নজরুলের ক্ষেত্রে হয়েছে, এরকম কোনো একটা কিছু সামনে আসবে। সবাই প্রত্যাশা করেছেন এগুলো আসবে, আর ভিপি নূর নিজেও ধারণা করেছিলেন এরকম নারী ঘটিত কিছু একটা আসবে। কিন্তু না, নারী ঘটিত, যদিও নারী ঘটিত বিষয় আছে এখানে, তবে সুনির্দিষ্টভাবে নারী ঘটিত ওইরকম কোনো আপত্তিকর ভিডিও এখানে আসে নাই। তো ভিপি নূর ভেবেছিলেন যে নারী ঘটিত ভিডিও আসবে, এই কারণে বলেছিলেন যে এআই। এখন নারী ঘটিত ভিডিও আসলে নিজের বাঁচার জন্য একটা কমন বক্তব্য আছে যেটা এআই দিয়ে তৈরি। তো এখন ভিপি নূর সাংবাদিক ইলিয়াস এখানে যে তথ্য প্রমাণ দিয়েছেন, এখানে তো এআই রিলেটেড কিছু নাই। তো ভিপি নূর বুঝতে পারেন না যে তার বিরুদ্ধে কি আসতে যাচ্ছে। এখন যেহেতু তিনি নারী ঘটিত কোনো একটা বিষয় শঙ্কা করেছিলেন, তো এখান থেকে একটা বিষয় ধারণা করা যায় নারী ঘটিত কোনো দুর্বলতা ভিপি নূরের রয়েছে, হয়তো রয়ের কাছে কিংবা মোসাদের কাছে এরকম কোনো মাল মশলা থেকে থাকতে পারে, যার ফলে র মোসাদের গণ্ডির বাইরে থেকে ভিপি নূর চাইলেও যেতে পারবেন না। ভিপি নূর অনেকটা অসহায় নিরুপায় হয়ে থাকতে পারেন। তো নূর ভেবেছিলেন যে ওই নারী ঘটিত কোনো একটা বিষয় ইলিয়াসের হাতে হয়তো চলে গেছে। দেখেন নূরকে ইউনূসের আমলে মারাত্মকভাবে আহত করা হয়েছিল, সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছে। আহত করেছিল কারা? জাতীয় পার্টি এবং সেনাবাহিনী। বিচার চেয়েছিল, বিচার বিভাগে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। আচ্ছা দেখেন তো সেই তদন্ত কমিটি কোথায়? ভিপি নূর তো এখন ক্ষমতা, এখন কি তার বিচার চায়? এখন তিনি মন্ত্রী, এখন কি জাতীয় পার্টির সেই হামলাকারীদের ধরতে চায় না? সেনাবাহিনী কারা কারা তাকে পিটিয়েছিল তাদেরকে খুঁজতে চায় না? এখন চুপ। এর মানে কি? এর মানে হচ্ছে ভিপি নূর একটা বিশেষ গোষ্ঠীর কাছে ধরা, যার ফলে তিনি চাইলেও মুখ খুলতে পারেন না। নারী ঘটিত কোনো একটা বিষয় ওই গোষ্ঠীর কাছে থেকে থাকতে পারে। সাধারণত হানি ট্র্যাপের মাধ্যমে যেটা হয়, এটা অলরেডি হয়তো হয়ে গেছে। এই ভয় এআই কথা নূর আগেই বলেছিলেন, কিন্তু দিন শেষে দেখা গেল এআই রিলেটেড কিছু নেই। আবার আরেকটা পোস্ট দিয়ে বসলেন ভিপি নূর, পিনাকি ইলিয়াস ইউটিউবার, মানে ইউটিউবার বলে খাটো করা, অথচ তাদের যে পাওয়ার বাংলাদেশের বিভিন্ন বড় বড় মেইনস্ট্রিম মিডিয়ার চাইতে তাদের তাসির বেশি। তারা বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কন্টেন্ট বানায়, এসে হাবিজাবি কথা, কন্টেন্ট বানিয়ে টাকা বানায় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করা ভালো না ভিপি নূর যেরকম দুর্নীতি করে টাকা ইনকাম করে, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, ওইটা ভালো? এখন এটা হচ্ছে যখন একটা গোষ্ঠী কোনো জবাব দিতে পারে না, তখন কন্টেন্ট ক্রিয়েটর, ভিউ ব্যবসায়ী এইসব হাবিজাবি কথা বলে, এগুলো মূর্খদের ভাষা। হোয়াটএভার। ভিপি নূর বলছেন যে কোনো জবাব দেব না। তো দিন শেষে সাংবাদিক ইলিয়াস ভিডিও পাবলিশ করেছেন, যার থাম্বনেইল হচ্ছে নুরু ফাইলস বিকাশে টাকা নিয়ে নগদে পল্টি। দেখেন এখানে নুরু না, আসলে এর নামের মধ্যে নুরু নাই, নূর শিরোনাম। বাবা কয়েলদার, শ্যালক পাঙ্গাস বিক্রেতা, দুলাভাই চাওলা সবাই এখন কোটিপতি। মানে এক কথায় যদি বলি যে ভিপি নূরের নানান দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, এগুলো সাংবাদিক ইলিয়াস সুনিপুণভাবে তথ্য প্রমাণ সহ তুলে ধরেছেন যে কিভাবে তার ঘনিষ্ঠ লোকজন ফুলে পেঁপে বড় হয়েছে। এবং কিভাবে বিকাশের টাকা নিয়ে যে ঘটনা, এটা তো এই রাশেদ কিংবা তারেক এরাই অভিযোগ করেছিল, গণঅধিকার পরিষদ ভেঙে গিয়েছিল তো বিকাশের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে। এক কথায় তার মহা দুর্নীতি তুলে ধরা হয়েছে। কোনো সভ্য দেশ হলে ভিপি নূর এখন পদত্যাগ করতেন বা প্রধানমন্ত্রী তাকে সরিয়ে দিতেন, কিংবা এতক্ষণে তদন্ত শুরু হয়ে যেত। কিন্তু দিন শেষে আমার মনে হয় না যে যেহেতু সরকারের লোক, পুরো দুদক কিংবা মিডিয়া সব সরকারের, তেমন কিছু হয়তো হবে না। কিন্তু জামাত এনসিপি চেষ্টা করলে এই উপাদানগুলো ব্যবহার করে একটা অঘটন ঘটাতে পারে। এখানে নারী ঘটিত একটা বিষয় আছে। চট্টগ্রামের একজন যুব অধিকার পরিষদের এক নেত্রী ডলি, সে নাকি ভিপি নূরের বাসায় প্রায় 15-20 দিন থেকেছিল। তার বাসায় থেকেছিল, তখন হয়তো বা কোনো একটা কিছু ঘটেছে। সবাই ভেবেছিল যে ডলিকে নিয়ে কোনো একটা কিছু আসে কিনা, কিন্তু না, ডলিকে নিয়ে কোনো ভিডিও বা এরকম কিছু নাই। তবে ডলি কখন কি ফাঁস করে দেয় বলা যায় না। এনসিপির একজন ছাগল চোর পাটোয়ারি আছে না, জনাব আসিফ নজরুল স্যারের মেয়ের ছাগল চুরি করেছিল, এটা কি মিথ্যা? দেখেন না গণমাধ্যমে এই ছাগল চোর পাটোয়ারি এখন বড় বড় কথা বলছে। আমি ব্যক্তিগতভাবে দেখলাম যে এনসিপির কয়েকজন নেতা তারা আমাকে নিয়ে বেশ বাজে মন্তব্য করেছে কালকে একটি প্রোগ্রামে, একটু উত্তর দিতে চাই। দেখেন এনসিপির একজন ছাগল চোর পাটোয়ারি আছে না, আছে কিনা বলেন তো? এখন বিএনপির নেতাকর্মীদের নিয়ে তারা নানান ধরনের মন্তব্য করে। এনসিপির একজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি, সে তো অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের মেয়ের ছাগল চুরি করেছিল, এটা কি মিথ্যা? দেখেন না গণমাধ্যমে এই ছাগল চোর পাটোয়ারি এখন বড় বড় কথা বলছে। এর আগে আমরা শুনেছি যে সে যে সময় ছাত্র ফেডারেশনের রাজনীতি করতো আমাদের জুনায়েদ সাকিব ভাইয়ের সাথে, সেই সময় অপকর্মের দায়ে ছাত্র ফেডারেশন থেকে বহিষ্কৃত হয়েছিল। এরপরে এবি পার্টি করেছিল, এখন করছে এনসিপি। এনসিপি নতুন রাজনীতির কথা বলছে। এই ছাগল চুরি করা কি নতুন রাজনীতি? তাও কোন জায়গা থেকে? মন্ত্রীপাড়া থেকে ছাগল চুরি করছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। 18 মাসে রাষ্ট্রের আর কি চুরি করেছে সেটির তদন্ত হতে হবে। কি করে নাই? সার্জিস আলম বলে নাই যে আমরা 18 মাসকে মিস করবো, কারণ ওই সময় উপদেষ্টাদের বেডরুমে ঢুকে গিয়েছি, সচিবের রুমে ঢুকে গিয়েছি, কেউ বাধা দিতে পারে না। এতটা ক্ষমতা
তারা অপব্যবহার করেছে। আর এই কারণে বিএনপি সরকার যেহেতু স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চায়, তাদের ভালো লাগছে না। এখন তো সচিবালয়ে গিয়ে সচিবের রুমে গিয়ে সচিবের সাথে বেয়াদবি করতে পারে না। এখন তো সমন্বয় পরিচয় চাঁদাবাজি করতে পারে না। আওয়ামী লীগের এমপির বাসায় সমন্বয় পরিচয় চাঁদাবাজি করে নাই। হান্নান মাসুদরা কি থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনে নাই? এখন এই কাজগুলো করতে পারতেছে না। ডিসি নিয়োগের কেলেঙ্কারি হাসনাত এবং সার্জিসের কি নাই? যুগান্তর সহ অসংখ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে না? এখন এগুলো পারতেছে না। ডিসি ইউনো নিয়োগ দিতে পারতেছে না, এই জন্য মাথা সব খারাপ হয়ে গেছে, আওলাই গেছে। আর সেই মাথা আওলাই গিয়ে দেখলাম যে গতকাল আরেকজন এনসিপির নেতা সারোয়ার তুষার, সে আমাকে বলেছে যে কেরানি হওয়ার যোগ্য না, সে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সচিব। এই সারোয়ার তুষার সে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, পড়াশোনা শেষ করতে পারে নাই। নারী কেলেঙ্কারির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে, ড্রপ আউট। সেই ড্রপ আউট সারোয়ার তুষার আমাকে নিয়ে প্রশ্ন তোলে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার আর বলার কিছু নাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফ্যাকাল্টিকে গোল্ডেন ফ্যাকাল্টি বলা হয়, সেই ফ্যাকাল্টি থেকে আমি পড়াশোনা করেছি। আমি বিবিএ শেষ করেছি। আর এমবিএ যে সময় আমি ফাইনাল পরীক্ষা দিব, ওই সময় আমার সামনে দুইটা অপশন ছিল, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া অথবা এমবিএ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা দেওয়া। আমি যেহেতু ওই আন্দোলনের নেতৃত্বের জায়গায় ছিলাম, আমি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সফল হয়েছি। এবং আন্দোলন সফল করতে গিয়ে আমি 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। অতিরিক্ত আরও 3 দিন আমি পুলিশের হেফাজতে নির্যাতনের শিকার হয়েছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই জামাত শিবিরের মধ্যে চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী, এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে। কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে, এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে আমরা আজকে পরিষ্কারভাবেই মনে করি যে 24-এর এই গণ অভ্যুত্থানের গণহত্যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। 71-এ কিন্তু এর চেয়েও ভয়াবহ গণহত্যা, লুটপাট, গণধর্ষণ হয়েছে। সেই 71-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। কাজেই সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজনৈতিক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলাপ করব। এই জামাত শিবির এবং আওয়ামী লীগ এই একই ধরনের ফেসিস্ট। আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয়েছে। জামাত শিবির সুযোগ পায় নাই ফেসিস্ট হওয়ার, তাই তারা ফেসিস্ট হয় নাই। সুযোগ না পেয়ে তারা যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, তাদের অতীত ইতিহাস, এই রক্তকাটা ইতিহাস, ধর্ষণের ইতিহাস, দখলদারিত্বের ইতিহাস, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে দখলবাজি, চাঁদাবাজি চালিয়েছিল। এবং এই 6 মাসে তারা সরকারকে মূলত ব্ল্যাকমেইল করে, সরকারকে বিপদে ফেলে, সরকারের উপরে চাপ তৈরি করে তারা তাদের রাজনৈতিক ধান্দা হাসিল করতে চায়। ইসলামী ব্যাংক দখলে নিতে চায়, এরকম আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন শেয়ার নিতে চায়। একটা ভাগ বাটোয়ারা তারা চায়, প্রকৃত অর্থে ক্ষমতার ভাগ বাটোয়ারা। কাজেই এই জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ দিলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাই আমি সকল পর্যায়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাবো, আওয়ামী লীগ এই 24-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি 71-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথা চাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে। যেভাবে আপনারা দেখেছেন কিছু জায়গায় জাতিসংঘ আল কায়দার আপনার তৎপরতার কথা বলেছে যে তারা বাংলাদেশকে টার্গেট করতে পারে। টার্গেট করতে এই জামাত শিবিরের উগ্রবাদী সংগঠন দ্বারাই। কারণ এই জামাত শিবিরের মধ্যে অস্ত্র পরিচালনাকারী ক্যাডার তৈরি করা হয়, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যে তারা মারা গেলে তারা বেহেশতে চলে যাবে। এই জামাত শিবিরের মধ্যে আপনার চাঁদাবাজ গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সন্ত্রাসী গ্রুপ তৈরি করা হয়, এই জামাত শিবিরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানোর জন্য সাইবার বাহিনী তৈরি হয়। আপনারা শুনেছেন বট বাহিনীর কথা। কাজে এই রকমের একটা অপকীর্তি করা রাজনৈতিক দল এবং যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদেরকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতির সুযোগ দেওয়া উচিত। মহাসচিব এবং সামনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একটি বক্তব্য নিয়ে প্রায় সমস্ত গণমাধ্যমগুলো ফটোকার্ড তৈরি করেছে। সেটি হলো তিনি মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছিলেন এবং সেই বিদায়ী যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি অশ্রু সজল নয়নে, অশ্রু সিক্ত নয়নে বক্তব্য দিচ্ছিলেন, অর্থাৎ হি ওয়াজ ক্রাইং অর উইপিং, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন অথবা জোরে জোরে কাঁদছিলেন। এটি সারা বাংলাদেশের মানুষকে আবেগ আপ্লুত করেছে। জনাব ফখরুল দীর্ঘদিন ধরে আমাদের রাজনীতিতে আছেন, একজন নিপাট ভদ্রলোক এবং সর্বজন শ্রদ্ধেয়, শিক্ষিত, মার্জিত, সংস্কৃতি মনা এবং একটি ঐতিহ্যবাহী পরিবার থেকে, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে তিনি রাজনীতিতে এসেছেন। ফলে আমাদের রাজনীতির যে চিরাচরিত নোংরামি, বদমাইশি, এই বিষয়গুলো আসলে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে কখনো যায় না। বিভিন্ন সময় এটিতে আমাদের এই রাজনীতিতে বহু কিংবদন্তি এসেছেন। তারা হয়তো মির্জা ফখরুল সাহেবের চেয়ে অনেক অনেক ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে সফল,
কিন্তু মির্জা ফখরুল সাহেব যে নিপাট ভদ্রতা দেখিয়েছেন, শালীনতা দেখিয়েছেন এবং আওয়ামী লীগ জমানার পুরো সময়টিতে প্রায় 15 বছর তিনি যতটা নিগৃহীত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, এটা প্রায় সব মানুষের মনে কষ্ট দিয়েছে। সবাই বলছে যে এরকম একজন ভদ্রলোক, তিনি কি করে ময়লার গাড়ি পোড়াতে যাবেন, তিনি কি করে হত্যা মামলার আসামি হবেন, তিনি কি করে বোমাবাজি করবেন, এই বিষয়গুলো নিয়ে বহুবার কথা হয়েছে। এমনকি আওয়ামী লীগের যারা বড় বড় নেতা, তোফায়েল সাহেবের মতো নেতা, ব্যক্তিগতভাবে তিনি আমাকে বলেছেন যে দেখো তো তোমার নেত্রী কি কাজ করে। ফখরুল সাহেবের মতো একজন ভদ্রলোক রাস্তায় দেখা হলে জড়িয়ে ধরেন, হ্যান্ডশেক করেন, তারপরে তোফায়েল ভাই কেমন আছেন এসে কথা বলেন। এখন এই যে তাকে এরকম আজে বাজে মামলা দেওয়ার পরে ভদ্রলোকের সঙ্গে মুখ দেখায় কি করে, কথা বলে কি করে, রাজনীতিতে প্রত্যেকটা জায়গাতে একটা সীমাবদ্ধতা আছে, এটা স্বয়ং তোফায়েল ভাই কিন্তু তিনি আমাকে বলেছেন। মির্জা ফখরুল সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব সুদীর্ঘ নয়, 2 থেকে 3 বার ওনার সঙ্গে আমার বড়জোর দেখা হয়েছে, আর বড়জোর টেলিফোনে 1 বার বা 2 বার কথা হয়েছে। ওনাকে নিয়ে, ওনার যখন খুব দুঃসময় গেছে তখন ওনাকে নিয়ে বেশ একটি কন্টেন্ট তৈরি করেছিলাম। উনি যখন জেলে ছিলেন অথবা জেল থেকে বের হয়েছেন, তো বের হয়ে উনি স্বাভাবিক ভদ্রতাবশত আমাকে টেলিফোন করেছিলেন এবং আমাদের অনেকক্ষণ কথা হয়েছিল। উনি ধন্যবাদ দিয়েছিলেন যে রনি ভাই আপনি দেখেন ভদ্রলোক মানুষ, তো তিনি ইচ্ছে করলে তুমি করে বলতে পারতেন, রনি সাহেব বলতে পারতেন, নট লাইক দ্যাট, জাস্ট লাইক রনি ভাই। আপনি আমাকে অনেক প্রশংসা করেছেন, আমি আপনার এই প্রশংসার উপযুক্ত নই, এই হলো তার ভদ্রতা। এর বাইরে কয়েকটি সভা সমিতি সেমিনারে আমরা পাশাপাশি বসেছি। উনি হাত ধরে বেশ কয়েকবার আমাকে দাওয়াত দিয়েছেন তার বাসায় যাওয়ার জন্য, কিন্তু আমার আসলে যাওয়া হয়নি। কিন্তু তার আকুতি, তার প্রেমময়তা, তার স্নেহশীলতা আমাকে বিমুগ্ধ করেছে সবসময়। ফলে তিনি বা তার পরিবার সবসময় আমার শুভাশিসের মধ্যে। আমি আমার অবস্থান থেকে যতটা সম্ভব পেরেছি দোয়া করেছি তার জন্য, তার সফলতার জন্য সবসময় চেষ্টা করেছি। ফলে তিনি রাষ্ট্রপতির মতো একটি অতি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ করেছেন। বাংলাদেশে যে কয়জন লোক খুশি হয়েছেন সঙ্গতের কারণে আমি তাদের মধ্যে অন্যতম। আর ওনার সঙ্গে আমার যে সম্পর্কটি, এটি কৃতজ্ঞতার সম্পর্ক। আমি এখনও খুব বিস্ময় ভরে কল্পনা করি বা ভাবি যে বিএনপিতে আমি কেন গেলাম, বা বিএনপিতে মির্জা ফখরুল সাহেব যে আমাকে নিলেন, কেন নিলেন। ওনার সাথে আমার এই বিষয়টা নিয়ে কখনো আলোচনা হয়নি। আমার ধারণা ছিল যে বিএনপির যে অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী, হয়তো তিনি আমাকে পছন্দ করেন, তিনি হয়তো মির্জা ফখরুল সাহেবকে বলেছেন যে রনি সাহেবকে দল থেকে মনোনয়ন দেন। আমার ওইরকম একটা ধারণা ছিল। কিন্তু এই বছরখানেক আগে আমি যখন জানলাম যে আসলে মির্জা ফখরুল সাহেব তারেক রহমান সাহেবের সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই তিনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন, এবং এই জন্য তারেক রহমান সাহেবের সঙ্গে তার কিছুটা হলো দূরত্ব তৈরি হয়েছিল, এটা আমি সাম্প্রতিক সময় জেনেছি। অন্যদিকে তারেক রহমান সাহেবের সঙ্গে যখন উনি লন্ডনে ছিলেন, তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আমার উনি আমাকে বিভিন্ন সময় দাওয়াত দিয়েছেন, কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।